জেন গল্প। লেখক শ্রী বিটসুক ভট্টাচার্য। গল্পের নাম গিশুর কাজ। 10 বছর বয়সে গিশু সন্ন্যাসী রূপে দীক্ষা নেন। 16 বছর বয়স থেকে তিনি একজন জেন সাধকের কাছে ঘুরে ঘুরে ধ্যান অভ্যাস করতে থাকেন। উনজানের কাছে 3 বছর, গুকেইয়ের কাছে 6 বছর শিষ্যা হয়ে থেকেও তার দৃষ্টি স্পষ্ট হল না। শেষে তিনি আচার্য ইনজানের কাছে গেলেন। ইনজান গিশুকে নারী বলে বিশেষ চোখে দেখতেন না। বিদ্যুৎ গর্ভ জটিকার মতো তিরস্কার ও প্রহার করে তিনি ইনজানের অন্তঃপ্রকৃতিকে জাগাতে চাইতেন। গিশু ইনজানের সঙ্গে 13 বছর থাকলেন। শেষে তার অন্বেষণের অবসান ঘটল। ইনজান তার সম্মানে একটি কবিতা লিখেছিলেন। 13 বছর আমার শিষ্যা ছিলেন সন্ন্যাসিনী। সন্ধ্যাবেলা ভেবে যেতেন গহনতম কোয়ান। সকালে আরো কোয়ান নিয়ে বিব্রত যে তিনি। চীনা সাধিকা তেতসুমা সব ছাড়িয়ে চলে যান। আর মোজাকুর পরে গিশুর মতন কেউ নন। কিন্তু তাকে পেরিয়ে যেতে হবে আরো তুরন। লোহার সমান আমার মুঠির প্রহার পাবেন তিনি। বুদ্ধি লাভের পর গিশু বানসু প্রদেশে চলে গিয়ে একটি জেন মন্দির স্থাপন করেন। 200 শিষ্যাকে শিক্ষাদানের পর সহসা একদিন তার প্রয়াণ ঘটে। গল্পের নাম দিবা নিদ্রা। 61 বৎসর বয়সে আচার্য সুয়েন সাকু ইহলোক ত্যাগ করেন। মধ্য গ্রীষ্মের দিবাভাগে তার শিষ্যদের অনেকে নিদ্রা যেতেন। আচার্য তা দেখেও দেখতেন না। তিনি কিন্তু তার নিজের এক মুহূর্ত সময়ও নষ্ট হতে দিতেন না। 12 বছর বয়সেই সুয়েন সাকু টেন্ডাইয়ের দার্শনিক ভাষ্য পাঠ করছিল। একবার গরমকালের দুপুর এত গুমুট ছিল যে ছোট সুয়েন গুরুর অনুপস্থিতিতে ঠ্যাং ছড়িয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল। 3 ঘন্টা পরে হঠাৎ জেগে উঠে সুয়েন তার গুরুর পায়ের শব্দ শুনতে পেল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। দরজার সামনে লম্বা হয়ে শুয়ে পড়েছিল সুয়েন, যেন কোনো বিশেষ সম্মানিত অতিথিকে পেরিয়ে যাচ্ছেন এমন সাবধানে পা ফেলে সুয়েনের শায়িত শরীর বাঁচিয়ে তার গুরু চলে গেলেন। মাফ করবেন, মাফ করবেন,
অস্ফুটে এই কথা বলে চলেছিলেন তিনি। এরপর সুয়েন আর কোনো দিন দিবানিদ্রা দেননি। গল্পের নাম স্বপ্নে। সুয়েন সাকুকে একজন পুরু বলল, আমাদের গুরু মশাই রোজ দুপুরে ঘুমান। আমরা গুরু মশাইকে জিজ্ঞেস করলাম যে আপনি এরকম করেন কেন? গুরু মশাই বললেন, আমি কনফিউশিয়াসের মতোই ঋষিদের সঙ্গে দেখা করতে রোজ স্বপ্নের রাজ্যে চলে যাই। কনফিউশিয়াস ঘুমের মধ্যে স্বপ্নের রাজ্যে চলে যেতেন। সেখানে প্রাচীন ঋষিদের সঙ্গে তার দেখা হতো আর পরে শিষ্যদের সেসব কথা তিনি বলতেন। একদিন ভারী গুমাট ছিল, তাই আমরা অনেকে ঘুমিয়ে পড়েছিলাম। গুরু মশাই আমাদের বকলেন। আমরা বললাম, আমরা কনফিউশিয়াসের মতোই প্রাচীন ঋষিদের সঙ্গে দেখা করতে স্বপ্নের রাজ্যে চলে গিয়েছিলাম। গুরু মশাই জানতে চাইলেন, ঋষিরা কি বললেন? আমরা তখন বললাম, আমরা স্বপ্নের রাজ্যে গেলাম আর প্রাচীন ঋষিদের সঙ্গে দেখা করে জানতে চাইলাম যে আমাদের গুরু মশাই এখানে রোজ দুপুরে আসেন কিনা। কিন্তু ঋষিরা বললেন যে তারা কখনোই ওরকম কোনো লোককে দেখেননি। গল্পের নাম অসুর জেন। 60 বছর বয়সে জেন সাধনা শুরু করে। 80 বছরে অসু জেন অনুভব করলেন। তারপর 80 থেকে 120 বছর পর্যন্ত তিনি শিষ্যদের জেন শিখিয়ে চললেন। একবার এক শিষ্য তাকে জিজ্ঞাসা করল, আমার মনে যদি কিছু না থাকে তাহলে আমি কি করব? অসু বললেন, ফেলে দাও। শিষ্য বলে চলল, কিন্তু আমার মনের মধ্যে যদি কিছুই না থাকে তাহলে কেমন করে আমি তা ফেলে দেব? অসু বললেন, বেশ, তাহলে রেখে দাও। গল্পের নাম মৃতের উত্তর। আচার্য হবার আগে মামিয়া তার গুরুর কাছে পাঠ নিচ্ছিলেন। গুরু তাকে এক হাতের তালি শোনাতে বললেন। মামিয়া ভেবেই চললেন, উত্তর পেলেন না। গুরু বললেন, তুমি টাকা পয়সা খাবার দাবার শব্দ সব কিছুর কথাই ভাবছ। এর চেয়ে মরে যাও।
তাহলেই সব সমাধান হবে। পরের বার দেখা হতেই গুরু মামিয়াকে এক হাতের তালি শোনাতে বললেন। মামিয়া মৃতের মতন পড়ে গেলেন। গুরু বললেন, তুমি তাহলে মরে গেছ, কিন্তু এক হাতের তালি কই? মামিয়া গুরুর মুখ চেয়ে বললেন, ওটার এখনো সমাধান হয়নি। গুরু বললেন, মরা মানুষ কথা বলে না, তুমি দূর হয়ে যাও। গল্পের নাম ভিক্ষুকের জেন। তুসুই তার সময়ের একজন বড় জেন গুরু ছিলেন। তিনি অনেক মঠে ঘুরেছিলেন, অনেক প্রদেশে শিক্ষা দিয়ে বেরিয়েছিলেন। শেষ মন্দিরটায় তার এত শিষ্য হয়েছিল যে তুসুই বললেন তিনি আর কখনোই উপদেশ দেবেন না। তিনি শিষ্যদের যার যেখানে খুশি চলে যেতে বললেন। তারপর তারা আর তার কোনো খোঁজ পেলেন না। তার এক শিষ্য 3 বছর পরে কিয়োটো সেতুর তলায় কয়েকজন ভিখারির মধ্যে তাকে খুঁজে পেলেন। পেয়েই তিনি তুসুইকে উপদেশ দেবার জন্য অনুনয় করতে শুরু করে দিলেন। তুসুই তখন বললেন, আমার সঙ্গে আমার মতো করে যদি কয়দিনও থাকতে পারো, তাহলে তোমাকে উপদেশ দিতে পারি। এই শুনে শিষ্যটি ভিখারির পোশাক পরে তুসুইয়ের সঙ্গে পুরো একদিন কাটালেন। পরের দিন একজন ভিখারি মারা গেলেন। তুসুই মধ্যরাতে তার শিষ্যকে সঙ্গী করে মৃতদেহটা বয়ে নিয়ে পাহাড়ের কাছে এক স্থানে তার সমাধি দিলেন। তুসুই তারপর ফিরে এসে বাকি রাত বেশ ঘুমিয়ে কাটিয়ে দিলেন। শিষ্যটি চোখের পাতা এক করতে পারলেন না। ভোর হলে তুসুই বললেন, আজ আর আমাদের ভিক্ষেও যেতে হবে না। আমাদের মৃত বন্ধুটি কিছু খাবার রেখে গেছেন। কিন্তু সে খাবার শিষ্যটি মুখেও তুলতে পারলেন না। তুসুই তখন বললেন, আমি তো বলেইছিলাম তুমি আমার মতো পারবে না। এখন এখান থেকে বিদায় হও। পরে আর কখনো আমায় এরকম জ্বালাতন করতে এসো না। গল্পের নাম চোর থেকে শিষ্য। এক সন্ধ্যায় শিচিরি কুজুন একা বসে সূত্র আবৃত্তি করছেন। এমন সময় একটা চোর একটা ধারালো তরোয়াল নিয়ে তার ঘরে ঢুকে তার টাকা না হয় তার জীবন দাবি করল।
শিচিরি বললেন, আমাকে বিরক্ত করো না, কুলুঙ্গিতে টাকা পাবে। এই বলে তিনি আবার আবৃত্তিতে মন দিলেন। অবশ্য একটু পরেই তিনি থেমে গিয়ে বললেন, সবটা নিয়ে যেও না, আমায় কাল আবার কর দিতে হবে। তারপর অনাহুত মানুষটি বেশিরভাগ টাকা গুছিয়ে নিয়ে বার হতে যাবে এমন সময় শিচিরি আবার বললেন, উপহার পেলে মানুষকে ধন্যবাদ জানাতে হয়। চোর ধন্যবাদ দিয়ে চলে গেল। কদিন পরে লোকটা ধরা পড়ল। সে শিচিরির কাছ থেকে চুরি করার দোষও স্বীকার করল। সাক্ষী হিসেবে ডাকা হলে শিচিরি বললেন, আমার দিক দিয়ে আমি এইটুকু বলতে পারি, মানুষটি চোর নন। আমি তাকে অর্থ দান করেছিলাম এবং তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন। জেলখানার মেয়াদ শেষ হলে পর মানুষটি শিচিরির কাছে ফিরে গিয়ে তার শিষ্য হয়ে গেলেন। গল্পের নাম ভুল ঠিক। বানকেই যখন নির্জনে ধ্যান করছিলেন, তখনও জাপানের নানা জায়গা থেকে শিষ্যরা এসে জুটেছিলেন। এদের মধ্যে এক শিষ্য চুরির দায়ে ধরা পড়লেন। বানকেইকে শিষ্যরা ব্যাপারটা জানালেন, আর চোর তাকে তাড়িয়ে দেবার কথাও বললেন। বানকেই ঘটনাটা উড়িয়ে দিলেন। কিন্তু কদিন পরে শিষ্যটি আবার একই কাজ করতে গিয়ে ধরা পড়লেন। বানকেই এবারও ঘটনাটা বিবেচনা করে দেখলেন না। তখন অন্য শিষ্যেরা রেগে গিয়ে একটা আবেদনপত্রে লিখলেন যে হয় চোরটাকে তাড়িয়ে দেওয়া হোক, না হলে তারা সকলেই একসঙ্গে ওখান থেকে চলে যাবেন। বানকেই চিঠি পড়ে সবাইকে ডাকলেন। বললেন, তোমরা সব জ্ঞানী ভাই, তোমরা জানো কোনটা করা ঠিক আর কোনটা করা ঠিক নয়। তোমরা যদি চাও তো অন্য কোথাও সাধনার জন্য যেতে পারো, কিন্তু এই বেচারা ভাই যে ভুল ঠিক কিছুই জানে না, আমি যদি না শেখাই ওকে কে শেখাবে? তোমরা যদি সকলে চলেও যাও, আমি ওকে এখানে রেখে দেব, ঠিক করেছি। এই কথা শুনে যে শিষ্যটি চুরি করেছিলেন তার মুখ চোখের জলে ধুয়ে গেল। তার চুরি করার বাসনা মুছে গেল। গল্পের নাম খাস বুদ্ধি গাছ বুদ্ধি। কামাকুরা যুগের শিনকান জাপানে 6 বছর টেন্ডাই শিখে
তারপর আবার 7 বছর জেন শিখেছিলেন। তারপরে তিনি চীনে গিয়ে আরও 13 বছর জেন শিখে এলেন। জাপানে ফিরে আসায় লোকজন তার সঙ্গে খুব দেখা করতে চাইত আর তাকে এলোমেলো প্রশ্ন করত। শিনকান বেশি লোককে দর্শন দিতেন না, বেশি বাক্য ব্যয় করতেন না। একদিন এক প্রৌঢ় তাকে বললেন, ছেলেবেলা থেকেই টেন্ডাই শিখেছি, একটা কথা বুঝতে পারছি না। টেন্ডাইয়ে বলা আছে, ঘাস আর গাছু বুদ্ধি লাভ করবে। এটা আমার খুব অবাক লাগছে। শুনে শিনকান বললেন, ঘাস আর গাছ কিভাবে বুদ্ধি লাভ করবে তা আলোচনা করার দরকারটা কি? প্রশ্নটা হলো, আপনি কি করে বুদ্ধি লাভ করবেন? বলি, সেটা কখনো ভেবেছেন? প্রৌঢ় শুনে আশ্চর্য হয়ে স্বীকার করলেন, না, এরকম ভাবে আমি কখনো ভাবিনি। এবার তাহলে বাড়ি যান আর ভাবুন। গল্পের নাম কৃপণ শিল্পী। গেছেন শিল্পী সাধু। তিনি ছবি আঁকবার আগে আগাম চেয়ে নিতেন আর চড়া দামে ছবি বেচতেন। তাকে কৃপণ শিল্পী বলে সকলে জানত। একবার এক গেইসা তাকে দিয়ে ছবি আঁকিয়ে নিতে চাইলেন। গেছেন তার পাওনা গন্ডার কথা পারলেন। মহিলা বললেন, টাকা যা বলবেন পাবেন, ছবিটা আমার সামনে আঁকতে হবে। গেছেন রাজি হলেন। নির্দিষ্ট দিনে গেইসা শিল্পীকে ডেকে পাঠালেন। গেইসাটি তখন অনেককে পান ভোজনে নৃত্য গীতে আপ্যায়িত করছিলেন। সেই উৎসবের মধ্যে বসে নিপুণ হাতে তুলি চালিয়ে গেছেন ছবিটি শেষ করলেন। তারপর বাজারের সবচেয়ে চড়া দাম হাঁকলেন। গেছেনকে টাকা দিয়ে গেইসা তার পৃষ্ঠপোষকদের দিকে ফিরে বললেন, এই সব শিল্পী টাকা ছাড়া কিছু চায় না। ইনি আঁকেন ভালো, কিন্তু এর মন নোংরা। টাকা এর মনটাকে কাদা করে দিয়েছে। এই সব নোংরা মনের কাজ বাইরে দেখানোর মতো নয়। এ প্রদর্শনীতে টাঙ্গানোর উপযুক্ত নয়। আমার ছায়াতে আঁকার উপযুক্ত। এই বলে গেইসাটি নিজের উপরের পোশাক সরিয়ে দিয়ে গেছেনকে তার ছায়ার পেছনে আরেকটি ছবি এঁকে দিতে বললেন। গেছেন জানতে চাইলেন তিনি কত টাকা দেবেন। গেইসা উত্তর দিলেন, আহ, যা চান পাবেন। গেছেন একটা
অসম্ভব দর হাঁকলেন। গেইসার ছায়ার পেছনে চিত্র করলেন এবং টাকা নিয়ে বিদায় হলেন। গেসেনের টাকা চাওয়ার কারণ ছিল, ওই দেশে প্রায় দুর্ভিক্ষ হতো। ধনীরা গরিবদের কোনো সাহায্য করত না। গেসেন গোপনে একটি শস্য ভাণ্ডার গড়ে তুলছিলেন। দ্বিতীয়ত, ওই গাঁও থেকে জাতীয় পাদপীঠে যাবার ভালো রাস্তা ছিল না, তাই অনেক পথচারীর খুব কষ্ট হতো। গেসেন একটি ভালো রাস্তা বানাতে চাইছিলেন। তৃতীয়ত, সংকল্পিত একটি মন্দির গড়ার আগেই তার গুরু গত হয়েছিলেন। গেসেন তার স্মৃতির উদ্দেশ্যে মন্দিরটি নিবেদন করবেন ভেবেছিলেন। যেদিন গেসেনের এই তিনটে ইচ্ছে পূরণ হল, তিনি রং তুলি ছুঁড়ে দিয়ে সেই যে নির্জন পার্বত্য আবাসে চলে গেলেন। তারপর তিনি আর কখনো তুলি ধরেননি। গল্পের নাম শেষ মার। তানগেন সেনগাইয়ের কাছে ছেলেবেলা থেকে জেন শিখেছেন। তার বয়স যখন বছর 20, তখন তিনি অন্য গুরু ধরবেন ঠিক করলেন। কিন্তু সেনগাই তা হতে দেবেন না। যখনই তানগেন যাওয়ার কথা বলেন, সেনগাই তার মাথা ঠুকে দেন। শেষে তানগেন তার দাদাকে সেনগাইয়ের কাছ থেকে অনুমতি আদায় করে আনতে বললেন। দাদা সেই মতো কাজ করলেন। ফিরে এসে তানগেনকে বললেন, সব ঠিকঠাক করা হয়ে গেছে, আমি ব্যবস্থা করে এসেছি, তুমি এখনই যাত্রা করতে পারবে। সেনগাই অনুমতি দিয়েছেন। তানগেন তাকে ধন্যবাদ জানাতে গেলেন। সেনগাই কিছু না বলে আবার তার মাথা ঠুকে দিলেন। তানগেন ফিরে এসে দাদাকে এ কথা বললেন। দাদা বললেন, এ কি ব্যাপার? সেনগাই একবার যেতে বলে আবার না করতে পারেন না। আমি তাকে এ কথা বলবো। এই বলে তিনি সেনগাইয়ের সঙ্গে দেখা করতে গেলেন। সেনগাই বললেন, আমি অনুমতি নাকচ করিনি। আমি শেষবারের মতো ওর মাথা ঠুকে দিয়েছি। ও যখন বুদ্ধি লাভ করে ফিরে আসবে, তখন তো ওকে আর মারতে পারবো না। তাই শেষ মার মেরে নিলাম। গল্পের নাম তিন ডাক। চু সম্রাটের শিক্ষক। তিনি ছাত্র উসিনকে ডাকছেন, উসিন। উসিন উত্তর দিলেন, হ্যাঁ। চু আবার ডাকলেন, উসিন। উসিন আবার উত্তর দিলেন, হ্যাঁ। চু ডাকলেন,
উসিন। উসিন উত্তর দিলেন, হ্যাঁ। চু বললেন, এতবার ডাকার জন্য তোমার কাছে আমার ক্ষমা চাওয়ার কথা। আসলে আমার কাছে তোমারই এজন্য ক্ষমা চাওয়া উচিত। গল্পের নাম মরার সময়। জেন শিক্ষক ইকোকিউ ছেলেবেলা থেকেই খুব চালাক। তার শিক্ষকের একটা দামি চায়ের বাটি ছিল। সেটি এক প্রত্ন শিল্পকাজের নমুনা। একদিন ইকোকিউ কোনোভাবে সেই চায়ের বাটি ভেঙে ফেলেছেন। কি করবেন ভেবে পাচ্ছেন না। শিক্ষকের পায়ের শব্দ শুনতে পেয়ে তিনি পাত্রের ভাঙ্গা টুকরোগুলো পিছনে সরিয়ে রাখলেন। শিক্ষক এলে ইকোকিউ জানতে চাইলেন, মানুষ মরে কেন? বুড়ো শিক্ষক বিশদ করে বললেন, এটা স্বাভাবিক। সব কিছুই কিছুকাল বাঁচে, তারপর মরার সময় হলে মরে যায়। ইকোকিউ পাত্রের ভাঙ্গা টুকরোগুলো সামনে জড়ো করে রাখলেন। তারপর বললেন, আপনার বাটির মরার সময় হয়েছিল। গল্পের নাম সংবাদ। জেন শিক্ষক ছাত্রদের নিজেদের মতো করে ভাব প্রকাশ করতে শেখাতেন। পাশাপাশি দুটো মঠ। দুই মঠেই দুটি বালক ছাত্র ছিল। একটি ছেলে সকালে সবজি আনতে যেত। পথে আরেকটি ছেলের সঙ্গে দেখা হতো। একদিন একজন বলল, কোথায় যাচ্ছ? আরেকজন বলল, আমার পা যেখানে যাচ্ছে। এতে ছেলেটা ঘাবড়ে গেল। মঠে ফিরে শিক্ষকের কাছে এর জবাব জানতে চাইল। শিক্ষক বলে দিলেন, কাল সকালে যখন ছোকরার সঙ্গে দেখা হবে তাকে এই একই প্রশ্ন করবে। সে এই একই উত্তর দেবে। তখন তুমি বলবে, ধরো তোমার পাই নেই। তুমি তখন কোথায় যাবে? সে তখন টের পাবে। পরের সকালে ছেলে দুটো আবার মুখোমুখি হল। প্রথম ছেলেটি বলল, কোথায় যাচ্ছ? আরেকজন বলল, হাওয়া যেখানে যাচ্ছে। এতে ছেলেটা করকে গেল। শিক্ষকের কাছে তার হারের কথা বলল। শিক্ষক বললেন, কাল সকালে যখন ছোকরার সঙ্গে দেখা হবে তাকে এই একই প্রশ্ন করবে। সে এই একই উত্তর দেবে। তুমি তখন বলবে, ধরো হাওয়াই নেই। তুমি তাহলে কোথায় যাবে? পরের সকালে আবার ছেলে দুটোর দেখা হলো। প্রথম ছেলেটি বলল,
কোথায় যাচ্ছ? আরেকজন উত্তর দিল, বাজারে সবজি কিনতে যাচ্ছি।